দেখো, আজকে ক্লাস 11-এর আজকে পড়ানোর বিষয় হচ্ছে কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ডস। এখন কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ডসের মধ্যে আমরা কি পড়বো না, লুইস ডট স্ট্রাকচার, ফর্মাল চার্জ, হাইপার অ্যান্ড হাইপোভ্যালেন্ট কম্পাউন্ডস, এটাই হচ্ছে অষ্টক সূত্রের ব্যতিক্রম। ভ্যারিয়েবল কোভ্যালেন্সি, পরিবর্তনশীল সমযোজ্যতা, সিগমা অ্যান্ড পাই বন্ডস, এটা পড়তে গিয়ে আমাদের স্ট্রাকচার অফ এসপিডি অরবিটালস পড়তে হবে। হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, ডাইপোল মোমেন্ট, ভ্যালেন্স সেল, ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি আর রেজোনেন্স। এখন লুইস ডট স্ট্রাকচার এটা কিন্তু আমরা আগে পড়েছি, এখানে আরও কিছু স্পেশাল কেস আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, লুইস ডট স্ট্রাকচারের মধ্যে আমরা যেগুলো পড়েছি তার মধ্যে আমরা CO2 দিয়ে একটা স্টার্ট করছি, হ্যাঁ, তারপর বাকিগুলো বলছি। ফার্স্ট যদি আমরা CO2 এর কথা বলি, তাহলে আমাকে প্রথমে দেখতে হবে এখানে সেন্টার অ্যাটমকে, মানে কেন্দ্রীয় পরমাণুকে বলেছিলাম কি, তুলনামূলকভাবে যার আকার বড় এবং যার ইলেকট্রোপজিটিভিটি বেশি সেগুলোই সাধারণত সেন্টার অ্যাটম হয়। যেমন CO2-র ক্ষেত্রে দেখো CO2। এবার হিসেব করতে হবে কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, আর এখানে কোনো চার্জ আছে না। কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 4টে। অক্সিজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 6টা করে। তাহলে এখানে যে ডট আঁকবো, যেটা ডট আঁকবো সেখানে মোট কটা ডট করতে হবে আমাকে? কার্বনের 4টে আর অক্সিজেনের 6টা করে ইন্টু 2, তার মানে কত হলো? 16টা আমাকে ডট করতে হবে। কেমন? 16টা যদি ডট করতে হয় তাহলে স্ট্রাকচারটা দেখো, কার্বন তার 4টে ইলেকট্রন, এভাবে আঁকলাম। চারদিকে 4টে করলাম না কেন? না, অক্সিজেন দুটো করে বন্ড করে, তাই এই দুটো অক্সিজেন দুটো করে বন্ড করবে, তাহলে একদিকে দুটো আর একদিকে দুটো, এইভাবে, বুঝতে পারলে? তাহলে এই অক্সিজেন তার দুটো ইলেকট্রন বন্ড ফর্মেশনে গেল, অক্সিজেন তার দুটো ইলেকট্রন বন্ড ফর্মেশনে গেল, আর দুটো ইলেকট্রন, আর এখনও 4টে ইলেকট্রন তারা অক্সিজেনকে ঘিরে লোন পেয়ার হিসাবে বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় হিসাবে রয়ে যাচ্ছে। তাহলে মোট কটা ইলেকট্রন হলো? 2 আর 2 4, 5 6 7 8, আর এদিকে 8টা, মোট 16টা। দেখো মিলে গেছে। তাহলে এইটা হচ্ছে CO2, এই অণুটার লুইস ডট স্ট্রাকচার। কেমন? এবার আমরা যাচ্ছি O3 অণুর মধ্যে। O3 অণুর মধ্যে এখানে একটাই পরমাণু, এক ধরনেরই পরমাণু, তাহলে এখানে কোনো একটা অক্সিজেনই সেন্টার অ্যাটম হবে। তাহলে এটা কীরকম? তাহলে এখানে কতগুলো ইলেকট্রন থাকতে হবে? দেখো, এখানে ইলেকট্রন সংখ্যা হতে হবে 3টে অক্সিজেন, তাহলে 3 6 18টা। কেমন? কীভাবে এরকম স্ট্রাকচারটা দেখো, এই অক্সিজেন, একটা অক্সিজেনের সঙ্গে এই অক্সিজেনটা কি করে না, ডবল বন্ড ফর্ম করে, তার মানে এই হলো। তাহলে এই অক্সিজেনের দুটো ইলেকট্রন ব্যবহৃত হয়েছে আর এই অক্সিজেনের দুটো, তাহলে এর এখনও পড়ে আছে 2 4টে। কেমন? এর কটা পড়ে আছে? এখনও 4টে পড়ে আছে। কেমন? এবার এই ইলেকট্রনটা কি করে, আর একটা যে অক্সিজেন তো দুটোর বেশি বন্ধন করতে পারে না সাধারণত, তাহলে এই বন্ধনটা মানে এরকম দুটো সমযোজী বন্ধন করে অক্সিজেন। এবার এই যে ইলেকট্রন দুটো আছে, এই ইলেকট্রন দুটো কি হয়, অপর যে একটা অক্সিজেন আছে তার সঙ্গে এই ইলেকট্রন দুটো অসমযোজী বন্ধন তৈরি করে, এইভাবে। মানে কি, এখানে যে বন্ধনটা গঠিত হয় সেখানে কিন্তু 4টি ইলেকট্রন নয়, সেখানে এই অক্সিজেনটাই দুটো ইলেকট্রন এর দিকে দেয়। তাহলে এর কটা? 6টা ইলেকট্রন যেমন ছিল তেমনই পড়ে থাকছে, শুধুমাত্র এই অক্সিজেনের দুটো ইলেকট্রন এদিকে সরছে। কেমন? তাহলে এখানে স্ট্রাকচারটা, এটা আবার এখানেও হতে পারে। তাহলে এর স্ট্রাকচারটা কী হয়, এটা হচ্ছে লুইস ডট। এবার হিসাব করে দেখো আমাদের কটা হলো? 18টা হলো নাকি? 2 আর 2 4, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে একটা অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড থাকলো আর একটা অক্সিজেনের সঙ্গে কি অসমযোজী বন্ধন করলো, যেখানে দুটো ইলেকট্রনিক এই অক্সিজেন, কেন্দ্রীয় অক্সিজেন পরমাণুটা ওর দিকে ঠেলে দিবে। এটা হচ্ছে O3। এবার হচ্ছে SO4 2- বা CA, আচ্ছা SO4 2- রাখে বলি। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুকে সালফার। যেমন, তাহলে এখানে দেখতে হবে যে অক্সিজেন, এখানে দেখো এর মাথায় দুটো মাইনাস আছে, তাহলে মোট ইলেকট্রন কটা? মোট ইলেকট্রন হচ্ছে সালফারের বাইরের কক্ষে 6টা, বাইরের কক্ষের ইলেকট্রন বলছি, অক্সিজেনের 4 6 24টা, আর দুটো ইলেকট্রন মাইনাস চার্জের জন্য দুটো ইলেকট্রন আছে। তাহলে মোট কত হলো না, 32টা ইলেকট্রন নিয়ে আমাকে ভাবতে হবে এখানে। কেমন? আর একটা জিনিস মনে রাখবে, যখনই চার্জ থাকবে, অক্সিজেন যুক্ত যৌগে যখন চার্জ থাকবে
তখন সেই চার্জগুলো একটা করে চার্জ অক্সিজেনের মাথায় থাকবে। যে অক্সিজেনগুলোর মাথায় চার্জ থাকবে তারা এক বন্ধনে যুক্ত হবে। আবার বলছি, যে অক্সিজেনগুলোর মাথায় চার্জ থাকবে, একটা করে সিঙ্গেল চার্জ থাকবে, তারা কিন্তু একটা করে বন্ধনে যুক্ত থাকবে। কেমন? তাহলে দেখো এই সালফার, সেই সালফারের 6টা ইলেকট্রনের মধ্যে 2টো ইলেকট্রন দিয়ে ও একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে ডবল বন্ড করলো। এই অক্সিজেন পরমাণুটার বাকি যে 4টে ইলেকট্রন তারা এইভাবে পড়ে রইল, মোট 6টা। আরও 2টো ইলেকট্রন দিয়ে আরও দুটো যে আরেকটা যে অক্সিজেন পরমাণু আছে তার সঙ্গে বন্ধন করলো, তার 2টো ইলেকট্রন পড়ে রইল। তাই সালফারের আর কটা ইলেকট্রন আছে? সালফারের আর ইলেকট্রন আছে কটা না, 2টো ইলেকট্রন ওর পড়ে আছে। এবার তাহলে এই 2টো ইলেকট্রনের মধ্যে এই একটা ইলেকট্রন আর অক্সিজেনের একটা ইলেকট্রন, মানে আর 2টো যে অক্সিজেন হলো, আর একটা অক্সিজেনের, সালফারের একটা ইলেকট্রন, অক্সিজেনের একটা ইলেকট্রন দিয়ে একটা করে সিঙ্গেল বন্ড হলো, বললাম চার্জ। এবার তাহলে অক্সিজেনের কটা ইলেকট্রন পড়ে রইল? আর একটা ব্যবহৃত হয়েছে, তার মানে এখনও 5টা পড়ে রইল। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা, আর এই মাইনাস চার্জের জন্য আর একটা ইলেকট্রন। কেমন? তাহলে এরও 1টা 2টো 3টে 4টে 5টা, মাইনাস চার্জের জন্য আর একটা ইলেকট্রন। তাহলে এর স্ট্রাকচারটা কি হলো? SO4 দিয়ে 2-। তাহলে এখানে দুটো যে এই যে 2টো এক্সট্রা ইলেকট্রন, তার জন্য কিন্তু এই 2- চার্জটা এসেছে। কেমন? তাহলে এসে গেল SO4 2- জন্য। এবার দেখো ClO4-, তার মানে এখানে একটা অক্সিজেনের মাত্রায় একটা নেগেটিভ চার্জ হবে, তাই না? তাহলে দেখো Cl, ক্লোরিন কটা বাইরে কক্ষে কটা ইলেকট্রন? 7টা। অক্সিজেনের বাইরে কক্ষে কটা ইলেকট্রন? 6টা করে, তাহলে 4 6 24 প্লাস একটা ইলেকট্রন, তারপরে এখানে দেখো 32টা ইলেকট্রন হওয়ার কথা, তাই তো? তাহলে এবার দেখো 32টা ইলেকট্রনের হিসাব, আগেরটা কিন্তু হিসাব করে দেখবে 32টা ইলেকট্রন হয়েছিল। এবার ক্লোরিন তার 7টার মধ্যে 2টো ইলেকট্রন দিয়ে একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে বন্ধন, আর 2টো ইলেকট্রন দিয়ে আর একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে বন্ধন, আর 2টো ইলেকট্রন দিয়ে আর একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে বন্ধন। তাহলে এদের অষ্টক পূর্তি হয়ে গেল, বাকি 4টে করে ইলেকট্রন এই রইল, এর বাকি 4টে ইলেকট্রন এই রইল। এবার ক্লোরিনের একটা ইলেকট্রন পড়ে আছে, আর একটা যে অক্সিজেন আছে সে কি করবে? একটাই বন্ধন করবে একটা ইলেকট্রন দিয়ে। তাহলে অক্সিজেনে কটা ইলেকট্রন পড়ে রইল? 1টা 2টো 3টে 4টে 5টা, মাইনাস চার্জের জন্য একটা। তাহলে এই হচ্ছে ClO4- এর লুইস ডট গঠন। কেমন? তাহলে এই হচ্ছে লুইস ডট গঠন। আমরা আয়নের বা কিছু ধরনের বিশেষ অণুর ক্ষেত্রে আমরা এইভাবে নির্ণয় করতে পারি। কেমন? এবার এদের যদি আমরা এমনি স্ট্রাকচার দেখি তাহলে কি দেখো, আমি একটা SO4 HSO4 2- আর ClO4- দেখাচ্ছি। SO4 2- এটা অ্যাকচুয়ালি এসেছে কোথা থেকে? H2SO4 থেকে এসেছে, আমাদের কমন যে যৌগটা তার সেটাতে বলছি। তো এটা থেকে যদি আসে তাহলে এর স্ট্রাকচারটা কি? এইমাত্র দেখলাম সালফার একটা অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড করছে, আর একটা অক্সিজেনের সঙ্গে ডবল বন্ড করছে, একটা অক্সিজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড করছে, আর একটা অক্সিজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড করছে। কিন্তু অক্সিজেন কটা করে বন্ধন করতে হবে? 2টো। তাহলে এই অক্সিজেন নিশ্চয়ই আরেকটা বন্ধন করবে, সেটা কার সঙ্গে? হাইড্রোজেন। আরেকটা বন্ধন করবে হাইড্রোজেন। এখানে কটা লোন পে, এখানে কটা ইলেকট্রন পড়ে থাকছে? 4টে। এখানে কটা? 4টে। এখানেও 4টে, এখানেও 4টে। কেমন? এবার H+ থেকে ও কি করলো? এখান থেকে ইলেকট্রন টেনে নিল, এখান থেকে ইলেকট্রন নিয়ে নিল, দিয়ে H+ রিলিজ করলো, দিয়ে H+ -2H+ করলো। তাহলে কি হবে? S ডবল বন্ড সিঙ্গেল বন্ড O-, কারণ ইলেকট্রনটা তো নিয়েছে একটা এক্সট্রা ইলেকট্রন, এই O-। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে ওদের ইলেকট্রন বিন্যাস। কেমন? মানে গঠনটা এরকম। এবার আমরা এই হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। এবার এটা নিজেরা করবে। ClO4- এরটাও বলে দিই। ClO4- এটা অ্যাকচুয়ালি HClO4। এর স্ট্রাকচার কী হবে? Cl ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড OH। এখান থেকে হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে H+ রূপে, এখানে মাইনাস হয়ে যাচ্ছে। কেমন? তাহলে এই হচ্ছে লুইস ডট স্ট্রাকচার বিশেষ কিছু আয়ন বা অণুর ক্ষেত্রে। নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে কার্যকারী আধান বা
ফর্মাল চার্জ। ফর্মাল চার্জের ফর্মুলাটা কি না, ফর্মাল চার্জ ইকুয়াল টু হয় যে পরমাণুটার আমরা ফর্মাল চার্জ নির্ণয় করব সেই পরমাণুটার বহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা, পরমাণুর বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা মাইনাস উহাতে উপস্থিত লোন পেয়ারে মোট ইলেকট্রন মাইনাস হাফ ইন্টু পরমাণু কর্তৃক সৃষ্ট বন্ধনের ইলেকট্রন। যেমন তাহলে আমি একটা এক্সাম্পল দিলি ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। যেমন ধরো O3 এর ক্ষেত্রে আমরা বলি, O3 এর এইমাত্র তোমরা স্ট্রাকচারটা কি দেখলে না, অক্সিজেন, এই একটা সিঙ্গেল বন্ড, এই একটা ডবল বন্ড, এখানে একটা লোন পেয়ার করে থাকছে, এখানে কিন্তু 6টা ইলেকট্রনই করে থাকছে, এখানে 2টো লোন পেয়ার করে থাকছে। যেমন এটা আমি এবার এটাকে মার্ক করলাম কি করে না, 1 নম্বর অক্সিজেন, 2 নম্বর অক্সিজেন আর 3 নম্বর অক্সিজেন। যেমন এটা আমি মার্ক করলাম। এবার এই 1 নম্বর অক্সিজেনের ফর্মাল চার্জ বের করবো, মানে একটা যৌগের মধ্যে বা একটা অণুর মধ্যে প্রত্যেকটা পরমাণুর ফর্মাল চার্জ আমাকে দেখতে হবে। তাহলে এটার বের করব, এটার বের করব, এটার বের করব। তাহলে 1 নম্বর যে অক্সিজেনটা আছে তার ফর্মাল চার্জে যাচ্ছি, দেখো তাহলে এর ফর্মাল চার্জ ইকুয়াল টু, তাহলে অক্সিজেনের বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে, পরমাণুর বহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা, ক্লিয়ার, মাইনাস উহাতে উপস্থিত লোন পেয়ারে মোট ইলেকট্রন, কটা লোন পেয়ার আছে, একটা, তাহলে কটা ইলেকট্রন, 2, কেমন, মাইনাস হাফ ইন্টু ওই পরমাণু কর্তৃক সৃষ্ট বন্ধনের ইলেকট্রন, এখানে কটা বন্ধন করেছে, একটা, দুটো, তিনটে, মানে কটা ইলেকট্রন, 6টা, কারণ এক একটা বন্ধনে 2টো করে ইলেকট্রন হয়, তাহলে ইন্টু 6, কেমন, তাহলে এখানে কত কি হলো, 6 মাইনাস 2 মাইনাস 3, তার মানে হচ্ছে দেখো +1, কেমন, তার মানে এই 1 নম্বর যে অক্সিজেন পরমাণু তার ফর্মাল চার্জ কত, +1। এবারে আমি যাচ্ছি 2 নম্বর অক্সিজেন পরমাণুর ফর্মাল চার্জে। তাহলে 2 নম্বর অক্সিজেন পরমাণুর ফর্মাল চার্জ Fc ইকুয়াল টু, তাহলে এর বহিস্থ কক্ষে কটা, 6টা ইলেকট্রন, মাইনাস কটা বন্ধন করেছে, কটা লোন পেয়ার আছে, 3টে, তার মোট কটা, 6টা, কটা বন্ধন করেছে, একটাই, তার মানে মাইনাস হাফ ইন্টু 2, দেখো -1, কেমন। এবার দেখো এটার ক্ষেত্রে কত হচ্ছে, তাহলে 3 নম্বরটায় যাই, 3 নম্বরটার ক্ষেত্রে দেখো অক্সিজেন, তাহলে এখানে দেখো কটা বারে কোকে, 6টা, মাইনাস কটা লোন পেয়ার আছে, 2টো, তার মানে 4টে, কটা বন্ধন করেছে, 2টো, তার মানে 4টে, কেমন, তাহলে 6 মাইনাস 4 মাইনাস 2, তার মানে 0, কেমন, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আমি আর এক্সাম্পল দিচ্ছি না, এগুলো তোমরা নিজেরা করবে, আশা করি পারবে, সব কটাই করতে পারবে, কেমন। তাহলে এগুলো নিজেরা করবে, 2-1টা, এগুলো পরীক্ষায় সাধারণত কোশ্চেন পড়ে না, 2-1টা কোশ্চেন পড়েই না, প্রায় একদিনও পড়েনি, নিজেরা কয়েকটা প্র্যাকটিস করবে, না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। তাহলে এই ফর্মাল চার্জের একটা উপযোগিতা আছে,
এই যে আমরা আগে যে স্ট্রাকচার আঁকলাম, লুইস ডট স্ট্রাকচার আঁকলাম, সেই লুইস ডট স্ট্রাকচার কিন্তু অ্যাকচুয়ালি ফর্মাল চার্জ দিয়ে অঙ্কন করা হয়। ফর্মাল চার্জ যত কম হবে কোনো যৌগের মধ্যে বা কোনো যৌগের অণুর মধ্যে বা কোনো অণুর মধ্যে, মৌলিক অণুর মধ্যে প্রত্যেকটা পরমাণুর ফর্মাল চার্জ যত কম হবে তত যৌগটার অণুর বা মৌলিক অণুটার স্থায়িত্ব বেশি হবে। কেমন? তাহলে ওই ব্যাপার দিয়ে যদি আমরা এখানে লুইস ডট স্ট্রাকচার আঁকতে যাই সেটা একটু ডিফিকাল্ট তোমাদের বোঝানো, তাই জন্য আমি এইভাবে তোমাদের বুঝিয়েছি, আর ফর্মাল চার্জ ব্যাপারটা আলাদাভাবে বললাম। কেমন? নেক্সট আমাদের 3 নম্বর পয়েন্ট, যেটা 3 নম্বর পয়েন্টে সেটা হচ্ছে হাইপার ভ্যালেন্ট অ্যান্ড হাইপোভ্যালেন্ট কম্পাউন্ডস। হাইপারভ্যালেন্ট অ্যান্ড হাইপোভ্যালেন্ট কম্পাউন্ডস করা, বা এটা কি অ্যাকচুয়াল টপিকটা কি অ্যাকচুয়ালি হচ্ছে অষ্টক সূত্রের ব্যতিক্রম। এর উদাহরণ বলবো হাইপারভ্যালেন্ট আর হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড দিয়ে, হাইপার আর হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড দিয়ে। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো BF3, আচ্ছা BCl3 ধরে করি, BCl3, ঠিক আছে। এখন এর যদি লুইস ডট স্ট্রাকচার করতে যাও তাহলে দেখো বোরন কত নম্বর এলিমেন্ট? 5 নম্বর। তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 3টে ইলেকট্রন। তাহলে বোরন বাইরের কক্ষে 3টে ইলেকট্রন। তাহলে ক্লোরিন বাইরের কক্ষে 7টা, এই যে আর একটা ক্লোরিন বাইরের কক্ষে 7টা, আর একটা ক্লোরিন বাইরের কক্ষে 7টা। এই এরা কি করলো না সমযোজী বন্ধন করলো। কেমন? তাহলে বোরনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন হলো? 6টা। দেখো ভালো করে, 6টা ইলেকট্রন হয়েছে। তাহলে এখানে অষ্টক পূর্তি ঘটছে না, অষ্টকের থেকে 8টার থেকে কম ইলেকট্রন থাকছে, তাই এগুলোকে বলা হয় হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে যাদের ক্ষেত্রে, যে সকল যৌগের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ কক্ষে 8টার থেকে কম ইলেকট্রন থাকছে তাদেরকে বলা হয় হাইপোভ্যালেন্ট কম্পাউন্ডস। কেমন? যার মধ্যে একটা এক্সাম্পল দিলাম BCl3। এবার হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে আমরা যাই। হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ডটা কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণে, যে যার ক্ষেত্রে 8টার বেশি ইলেকট্রন হয়ে যাবে কেন্দ্রীয় পরমাণুতে তাদের বলা হবে হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ড। যেমন ধরো SF6, ঠিক আছে। দেখো সালফারের বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন? না 6টা। তাহলে সালফার তার বহিস্থ কক্ষে 1টা, 2টো, 3টে, 4টে, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। কেমন? এই হচ্ছে সালফারের। এবার ফ্লুরিন অ্যাটমের বাইরে থেকে কটা? 7টা করে। তাহলে যদি এখানে বন্ধন হয় তাহলে ফ্লুরিন কি করছে? দেখো এই 8টা ইলেকট্রন, এই 8টা ইলেকট্রন, এই 8টা ইলেকট্রন, এই 8টা ইলেকট্রন, এর 8টা, এই 8টা ইলেকট্রন। যেমন সেখানে সালফারে কি হচ্ছে? সরিয়ে আঁকি। সালফারের ক্ষেত্রে কটা হয়ে যাচ্ছে? দেখো 12টা ইলেকট্রন, তাই না? সালফারের বহিস্থ কক্ষে দেখো 12টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তাহলে 8এর বেশি হচ্ছে, তাহলে ওই জন্য এটাকে বলা হবে হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে যে সকল যৌগের অণুতে কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ কক্ষে 8এর বেশি ইলেকট্রন থাকে তাদেরকে বলা হবে হাইপার ভ্যালেন্ট কম্পাউন্ড। যাদের কম ইলেকট্রন থাকে তাদেরকে বলা হবে হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড। কেমন? নেক্সট টপিক। এটা আরও অনেক এক্সাম্পল আছে, যেমন IF7 আছে, এখানে BBr3 আছে, এগুলো অনেক এক্সাম্পল আছে। AlCl3 আছে হাইপোভ্যালেন্টের মধ্যে, হাইপার ভ্যালেন্টের মধ্যে আছে PCl5 আছে, IF7 আছে। এগুলো তোমাদের করতে হবে, নিজেরা করবে। এবার আমরা যাচ্ছি 4th নম্বর পয়েন্ট, আমাদের 4 নম্বর পয়েন্টে। সেটা হচ্ছে
পরিবর্তনশীল সমযোজ্যতা। কেমন? পরিবর্তনশীল সমযোজ্যতা বা ভ্যারিয়েবল কোভ্যালেন্সি। সেটা কিরকম ব্যাপার শোনো, দেখো ভালো করে, সালফার দিয়ে আমি এক্সাম্পল বলছি। সালফারের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, এই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। বহিস্থ কক্ষপথ কোনটা? এটা। যেহেতু 3 আছে তার মানে 3dও প্রেজেন্ট আছে কিন্তু ইলেকট্রন নেই। কেমন? তাই তো হয়, 3d থাকে, 3 নম্বর n = 3 হলে l = 2 হয়, তার মানে 3d সম্ভব। তাহলে এর যদি ইলেকট্রন লাস্ট কক্ষপথটাকে আমরা এরকমভাবে দেখি, সালফার ইন, আমরা এটাকে বলছি গ্রাউন্ড স্টেট। যখন সংকরায়ন করাবো সেটাকে আমরা আরও ভালোভাবে বোঝাবো। সালফার যখন শুধু পরমাণু অবস্থায় আছে তখন কীরকম ওকে দেখতে, শুধু বাইরের কক্ষপথটা আমরা আছি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ওর 3s, এই হচ্ছে 3p, আর এই হচ্ছে ওর 3d। যেমন তাহলে এই হলো 3s, 3p আর 3d। এখানে ইলেকট্রন আছে দুটো, এখানে আছে 4টে, এই ডিতে নেই ইলেকট্রন। কেমন? তাহলে এটা আশা করি সবার কাছে ক্লিয়ার। এবার দেখো, যখন সমযোজী বন্ধন করছে কেউ, তখন কি হয় না, যে দুটো পরমাণু যাদের মধ্যে সমযোজী বন্ধনটা গঠিত হচ্ছে, সেই দুটো পরমাণু পরস্পরের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে। এ একটা ইলেকট্রন দিলে ও একটা ইলেকট্রন দেয়, এ দুটো ইলেকট্রন দিলে অন্যজনও দুটো ইলেকট্রন দেয়, দিয়ে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে ওরা বন্ধন করে তোলে। তাহলে এইখানে যদি বন্ধনটা গঠিত হয়, মানে এখান থেকে যদি ধরো সালফারের সঙ্গে কী করেছে, H2S, মানে H2S গঠিত হবে, সেখানে হাইড্রোজেন ওরা একটা ইলেকট্রন সালফারকে দেবে। কেমন? আবার সালফারে একটা ইলেকট্রন দেবে, মানে কি শেয়ার করবে, আর সালফারে একটা ইলেকট্রন হাইড্রোজেনের সঙ্গে শেয়ার করবে, আর একটা হাইড্রোজেন আর একটা ইলেকট্রন, সালফারে একটা ইলেকট্রন। তার মানে সালফারের যদি দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, দুটো যদি অযুগ্ম ইলেকট্রন থাকে, তাহলেই H2 এর সঙ্গে বন্ধন করতে, দুটো হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করতে হবে। ব্যাপারটা বুঝতে পারলাম? কারণ ইলেকট্রন যদি পেয়ারিং কন্ডিশনে থাকে, তাহলে সেখানে এখান থেকে ইলেকট্রনকে ভেঙে একটা একটা করে শেয়ার করতে হবে। কিন্তু যেহেতু দুটো আনপেয়ার্ড অলরেডি আছে, তাহলে সহজেই সালফার কী করবে, H2 এর সঙ্গে দুটো হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রন শেয়ার করতে পারবে। কোন দুটো ইলেকট্রন শেয়ার করবে? এই দুটো ইলেকট্রন ও শেয়ার করবে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এই দুটো ইলেকট্রন এখানে শেয়ার হবে কোন ক্ষেত্রে না, H2S এর ক্ষেত্রে এই দুটো ইলেকট্রন শেয়ার হবে। যার কারণেই H2S এ সালফার কত জানস্তর দেখাচ্ছে বা সমযোজ্যতা দেখাচ্ছে না, 2 সমযোজ্যতা দেখাচ্ছে। সালফারের সমযোজ্যতা কত হচ্ছে? 2, মানে এখানে সালফার দুটো সমযোজী বন্ধন করতে পারছে। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো আমরা কি করলাম, না বাইরে থেকে কিছু পরিমাণ এখানে শক্তি দিলাম, তাহলে সালফার ইন এক্সাইটেড স্টেট, সালফার এক্সাইটেড স্টেটে গেল, তাতে কি হলো, এই 3s, এই 3p, এই ধরো 3d। এখানে কি হয়, এই p থেকে এই যুগ্ম ইলেকট্রনের একটা d-তে শিফট করে, এই d-তে শিফট করলো। কেমন? তাহলে এখন অযুগ্ম ইলেকট্রন কটা হয়ে গেল না, 4টে। ওই জন্যই দেখো SO2 গঠিত হয়, SO2, কারণ সালফার কত, এখানে অক্সিজেন কত করে বন্ধন করে, 2টো করে, তাহলে 4টে বন্ধন করতে হবে সালফারকে, তার জন্য এই 4টে ইলেকট্রন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখানে সালফার কত সমযোজ্য দেখাচ্ছে, 4, কারণ 4টে সমযোজী বন্ধন করতে পারছে বলে। ক্লিয়ার? নেক্সট আমরা যাচ্ছি, আরও কিছুটা এনার্জি দিলাম, সালফার ইন এক্সাইটেড স্টেট, সেটা আরেকটু এনার্জি দিলাম। সেখানে কি হবে, এই 3s থেকে আবার একটা ইলেকট্রন 3d-তে ট্রান্সফার হলো। তাহলে এখানে কটা অযুগ্ম ইলেকট্রন রইল,
6টা। দেখো SO3 বা H2SO4 এই মাত্র করলাম, সেখানে সালফার কটা বন্ধন করেছে? 6টা। তাহলে দেখো সালফার 6 সমযোজ্যতাও প্রদর্শন করছে। কেমন? তাহলে এটাই হচ্ছে পরিবর্তনশীল সমযোজ্যতা বা ভ্যারিয়েবল তোমার হচ্ছে কোভ্যালেন্সি। সেটা কে দেখায়? সালফার দেখায়। আরও অনেকে দেখায়, যেমন ফসফরাস দেখায়, যেমন ফসফরাস দেখায়। তারপর হচ্ছে না তোমার হচ্ছে আয়োডিন দেখায়, ক্লোরিন দেখায়। এরা সবাই কিন্তু পরিবর্তনশীল সমযোজ্যতা দেখায়। যাদের ডি অরবিটাল আছে তারা অনেকগুলো সমযোজ্যতা প্রদর্শন করতে পারে। ক্লিয়ার? নেক্সট আমরা যাচ্ছি ফিফথ আমাদের পয়েন্ট, যেটা এসপি এবং ডি অরবিটালের স্ট্রাকচার এবং তা থেকে সিগমা এবং পাই বন্ধনের ধারণা। এই ধারণাটা নিয়েই আমরা পরের ক্লাসে কি পড়ব না সংকরায়ন পড়ব। তাহলে নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে স্ট্রাকচার অফ এসপি ডি অরবিটালস অ্যান্ড সিগমা অ্যান্ড পাই বন্ড। ফার্স্ট হচ্ছে এস অরবিটালের স্ট্রাকচার কীরকম হয়। দেখো এই নিয়ে বিশদ আলোচনা আমরা অ্যাটমিক স্ট্রাকচারে করব। এখানে আমি জাস্ট যেটুকু সিগমা এবং পাই বন্ধনের জন্য দরকার সেটা বলছি। দেখো এস অরবিটাল সেটা 1s হোক 2s হোক যাই হোক, আমরা কিন্তু একটাই ওর অরবিটাল করছিলাম, তাই না? একটাই কক্ষক হচ্ছিল। কিন্তু পি হলে তার কক্ষক কটা হচ্ছিল? সেটা যে পি হোক না কেন তার কক্ষক 3টে হচ্ছিল। আর ডি হলে তার কক্ষক কটা? না 5টা। এটা সবাই আগেই পড়েছ। কেমন? তাহলে এই হচ্ছে এসপিডি। এই এস এর আলাদা করে কোনো নাম হয় না, কিন্তু পি এর 3টেকে আবার আলাদা করা হয়েছে। কিভাবে? পিএক্স, পিওয়াই আর পিজেড। কেন এরকম নাম সেটাও বোঝাচ্ছি। আবার দেখো ডি কে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। পি এক্স ওয়াই, পি এক্স জেড, পি ওয়াই জেড, সরি ডি 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 এক্স জেড, ডি ওয়াই জেড, ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই হচ্ছে 5 ভাগে ভাগ করা যায়। এখন এদের স্ট্রাকচার কীরকম হয়? এস অরবিটাল সে 1s হোক 2s হোক যাই হোক, সেখানে 2s হলে আরেকটু বড় হবে, 3s হলে আরেকটু বড় হবে। সেখানে লোভ থাকে, এরকম থাকে কিছু, যেখানে ইলেকট্রন পাওয়ার চান্স। এই ব্যাখ্যা আমরা পরে পড়ব। তাহলে এস এর স্ট্রাকচার সবসময় হয় গোলকাকার, মানে স্ফেরিক্যাল, গোলকাকার স্ট্রাকচার হয় এবং এখানে ইলেকট্রনগুলো থাকে। যেমন গোলকাকার স্ট্রাকচার এবং এখানে ইলেকট্রন ক্লাউড হিসাবে থাকে। যেমন যদি পি অরবিটাল হয়, পি অরবিটালে কি হয়? পি অরবিটালের স্ট্রাকচার হয় ডাম্বেল আকৃতির, ডাম্বেল শেপ। কি ব্যাপারটা? এই জায়গাগুলোয় ইলেকট্রন পাওয়ার চান্সেস সব থেকে বেশি। এই জায়গাগুলো যত আমরা এই পয়েন্টটা থেকে এদিকে যাই, এটাকে বলা হয় নোডাল পয়েন্ট, ডাম্বেল শেপ। এবার পিএক্স, পিওয়াই, পিজেড কি? যদি এই ডাম্বেল শেপের বা ইলেকট্রনের ক্লাউডটা এক্স অ্যাক্সিস বরাবর থাকে তখন সেটাকে পিএক্স বলবো। যদি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে তখন তাকে পি ওয়াই বলবো। যদি জেড অ্যাক্সিস বরাবর থাকে তখন তাকে পিজেড বলবো। সেরকম একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, যেমন এটাকে আমরা পি ওয়াইটা আঁকলাম, ধরো পি ওয়াইটাকে আমরা আঁকলাম, তার মানে কি এটা ওয়াই অ্যাক্সিস বরাবর আমার আছে। এটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে। যদি এক্স অ্যাক্সিস বরাবর থাকতো তাহলে তাকে বলা হতো কি পি এক্স। এটা তাহলে কী হবে আমার পি ওয়াই। যেমন এবার হচ্ছে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, এগুলো। ডিটা কীরকম? ডি হচ্ছে ডাবল ডাম্বেল, মানে দুটো ডাম্বেল থাকে। কীরকম ব্যাপারটা?
দেখো আমি এক্স জেডেরটা বলছি, ধরো এই অ্যাক্সিস, এদিকটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটাকে আমরা জেড অ্যাক্সিস হচ্ছে। তাহলে এর স্ট্রাকচারটা কীরকম হবে না, এর যে লোবগুলো থাকবে, যে ইলেকট্রন যে ক্লাউডটা থাকবে, সেটা অ্যাক্সিসগুলোর সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। কোন কোন অ্যাক্সিসের সঙ্গে থাকবে না, এখানে যেহেতু এক্স জেড বলা হয়েছে, তাহলে এক্স অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের মাঝ বরাবর থাকবে। যেমন ডি এক্স ওয়াই বললে সেটা কীরকম থাকতো, এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর। এবার ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা কি, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের স্ট্রাকচারটা হচ্ছে এই টাইপের। এটা ধরো ওয়াই আর এটা ধরো এক্স, এর ক্ষেত্রে কিন্তু কি হয় না, অক্ষ বরাবর থাকে। আর ডি জেড স্কোয়ার স্ট্রাকচারটা কি হবে না, এই ধরো জেড অ্যাক্সিস যদি আমরা ধরি, এই জেড অ্যাক্সিস বরাবর ক্লাউডটা, আর একটা ইলেকট্রন ক্লাউড থাকবে এইভাবে, এই নিয়ে আবার এই ডোনাট শেপ এই রকম একটা ইলেকট্রন ক্লাউড থাকবে, আর এই ইলেকট্রন ক্লাউডটা থাকবে কেমন। তাহলে এটা হচ্ছে ডি জেড স্কোয়ার আর এটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেমন। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার। তাহলে কি দেখলাম, এস অরবিটালের স্ট্রাকচার হবে স্ফেরিক্যাল বা গোলকাকার, আর ডি অরবিটালগুলোর বা পি অরবিটালের স্ট্রাকচার হবে কি না, ডাম্বেল শেপ। ক্লিয়ার ব্যাপারটা। এবার আমরা যাচ্ছি সিগমা আর পাই বন্ড। সিগমা আর পাই বন্ড দুটোই কিন্তু সমযোজী বন্ধন। তাহলে এবার এখানে আমরা লুইস ডট স্ট্রাকচার এতক্ষণ পর্যন্ত আমরা পড়ছিলাম। এবার আমাদের যে কনসেপ্টটা আসবে, সেখানে ইলেকট্রন কিন্তু আর ডট নয়, তাহলে ইলেকট্রনটা কি, ক্লাউড। এখন এই পি এস পি ডি এরা যদি ইলেকট্রন ক্লাউডগুলো পরস্পরের সঙ্গে কম্বিনেশানে যায়, মানে অভিলেপনে যায়, ওভারল্যাপ বলে ওটাকে, একটা ইলেকট্রন ক্লাউডের সঙ্গে আর একটা ইলেকট্রন ক্লাউড যখন ওভারল্যাপে যাবে, ঠিক আছে। আমাদের ইয়েতে কি সাধারণ নেচারে কি, ক্লাউডের সঙ্গে ক্লাউড হলে বৃষ্টি হয়, এখানে ক্লাউডের সঙ্গে ইলেকট্রন ক্লাউড ওভারল্যাপে গেলে সেখানে বন্ড ফর্ম করে, যেমন। তাহলে এখানে যদি ইলেকট্রন ক্লাউডের সঙ্গে ওভারল্যাপে যায়, তাহলে ওভারল্যাপটা কীরকম হতে পারে সেটা দেখো। সাপোজ ধরো এই এস অরবিটাল, তার সঙ্গে এই একটা এস অরবিটালের ওভারল্যাপ হচ্ছে, যেটা কি হচ্ছে, ধরো হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেনে তো দুটোই এস, ওয়ান এস দুটো হাইড্রোজেন, তাহলে এই একটা ওভারল্যাপ হচ্ছে। আবার ধরো এই একটা পি এর সঙ্গে এই একটা পি এর ওভারল্যাপ হচ্ছে, কেমন, পি এর সঙ্গে এই একটা পি এর ওভারল্যাপ হচ্ছে। আবার ধরো এটা কি বললাম, পি এর সঙ্গে পি ওভারল্যাপ, এটা কি বললাম, এস এর সঙ্গে এস ওভারল্যাপ। আবার ধরো এই একটা পি এর সঙ্গে এই একটা এস এর ওভারল্যাপ হচ্ছে, বা এসপি ওভারল্যাপ হলো। আবার আরেকটা টাইপে বলছি, ধরো এই একটা এস এর সঙ্গে এই একটা পি এর ওভারল্যাপ হচ্ছে। আবার ধরো এই একটা পি এর সঙ্গে এই একটা পি এর ওভারল্যাপ হচ্ছে, কেমন। তাহলে এইটা দেখো মুখোমুখি ওভারল্যাপ, তাই না, ফেস টু ফেস, সব কটাই কিন্তু ফেস টু ফেস ওভারল্যাপ। এখানে যে ওভারল্যাপ দুটো আঁকলাম সেটা কিন্তু সাইড বাই সাইড ওভারল্যাপ, কেমন। তাহলে ফেস টু ফেস ওভারল্যাপ আর সাইড বাই সাইড ওভারল্যাপ। যদি ফেস টু ফেস ওভারল্যাপ হয়, ফেস টু ফেস ওভারল্যাপ যদি হয়, আর সাইড বাই সাইড যদি ওভারল্যাপ হয়, ফেস টু ফেস ওভারল্যাপ হলে সিগমা বন্ড ফর্ম করে, আর সাইড বাই সাইড ওভারল্যাপ হলে পাই বন্ড ফর্ম করে। ক্লিয়ার ব্যাপারটা। এই দুটো এস অরবিটালের মধ্যে কখনোই পাই বন্ড হবে না, সব সময় কি হবে না, সিগমা বন্ড হবে, কারণ এদের মধ্যে সাইড বাই সাইড ওভারল্যাপও যা, ফেস টু ফেস ওভারল্যাপও তাই। সিগমা বন্ডের ক্ষেত্রে আর কি ব্যাপার হয়, সিগমা বন্ডের ক্ষেত্রে অভিলেপন অঞ্চলটা বেশি হয়, একটা ক্লাউডের সঙ্গে আরেকটা ক্লাউডের অভিলেপন অঞ্চলটা বেশি হয়। পাই বন্ডের ক্ষেত্রে অভিলেপন অঞ্চলটা তুলনামূলক কম হয়। আর কি
দুটো পরমাণুর মধ্যে দুটো, সাপোজ ধরো এক্স ওয়াই দুটো পরমাণু, এই দুটো পরমাণুর মধ্যে কিন্তু সিগমা বন্ধন সর্বদা একটাই হবে, কিন্তু পাই বন্ধন মোর দ্যান ওয়ান হতে পারে। আবার বলছি, পাই এছাড়াও আরও হচ্ছে, কোনো দুটো পরমাণু যখন বন্ধন গঠন করবে তখন সিগমা বন্ধন থাকতেই হবে, তারপর পাই বন্ধন গঠিত হবে। শুধু পাই বন্ধন দিয়ে দুটো পরমাণু কখনোই পরস্পরের মধ্যে বন্ধন গঠন করতে পারবে না। তাহলে বন্ধন গঠনের জন্য সিগমা বন্ড মাস্ট, এরপর পাই বন্ধন গঠিত হয়। দুটো পরমাণুর মধ্যে সর্বদাই একটা সিগমা বন্ধন থাকে, পাই বন্ধন মোর দ্যান ওয়ান হতে পারে। সিগমা বন্ধন অপেক্ষাকৃত বেশি শক্তিশালী, কেন? এর অভিলেপন অঞ্চলটা বেশি হওয়ার কারণে। পাই বন্ধন অপেক্ষাকৃত দুর্বল। ক্লিয়ার ব্যাপারটা? আর একবার বলে দিচ্ছি, শুনে নাও। তাহলে সিগমা বন্ধন পাই বন্ধনের ব্যাপারটা কি না, সিগমা বন্ধন পাই বন্ধনে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফেস টু ফেস ওভারল্যাপ, এর হচ্ছে সাইড বাই সাইড ওভারল্যাপ। নেক্সট পয়েন্ট হচ্ছে সিগমা বন্ধনের ক্ষেত্রে অভিলেপন অঞ্চলটা বেশি হয়, পাই বন্ধনের ক্ষেত্রে অভিলেপন অঞ্চলটা কম হয় তুলনামূলক। অভিলেপন অঞ্চল বেশি হওয়ার কারণে সিগমা বন্ধন অপেক্ষাকৃত বেশি শক্তিশালী, অপেক্ষাকৃত দুর্বল প্রকৃতির। দুটো পরমাণুর মধ্যে একটা সিগমা বন্ধন, একটাই মাত্র সিগমা বন্ধন গঠন হতে পারে, কিন্তু দুটো পরমাণুর ক্ষেত্রে মোর দ্যান ওয়ান পাই বন্ড গঠন হতে পারে। কোনো যৌগ গঠনকালে দুটো পরমাণুর মধ্যে যে বন্ধন রচিত হয় তাতে সিগমা বন্ধন থাকতেই হবে। এখানে কি বলবো না, শুধুমাত্র পাই বন্ধন দিয়ে দুটো পরমাণুর মধ্যে কখনোই কোনো বন্ধন গঠন হতে পারে না। সিগমা বন্ধন গঠন হওয়ার পর পাই বন্ধন গঠিত হয়। কেমন? তাহলে এই ব্যাপারগুলো একটু পড়ো, এই জায়গা থেকে কোশ্চেন কম আছে, তো 2-4টে কোশ্চেন যেগুলো আসে আমি দিয়ে দিচ্ছি। নেক্সট দিন আমাদের টপিক হবে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। কেমন? তার সঙ্গে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে রেজোনেন্স। কেমন?